মুখ্য সমন্বয়ক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, তফসিল ঘোষণার আগে সংখ্যা ছিল নির্বাচন বানচালের চেষ্টা করা হবে, তফসিল ঘোষণার পরে সেই সংখ্যা আরো বেশি তৈরি হয়েছে। একজন প্রার্থীর উপর প্রকাশ্যে দিবালোকে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এগুলো নির্বাচনের বানচালের প্রাথমিক চেষ্টা কিনা সেই হিসেবটি বুঝতে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচন বানচালের চেষ্টা। শুরুতেই বকুল ভাই আপনার কাছে একটু আসতে চাই। সরকার তো বারবার বলছিল যে ঐতিহাসিক নির্বাচন দেবেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন নাজুক রেখে কিভাবে এমন প্রতিশ্রুতি দিতে পারলেন? আপনাকে ধন্যবাদ। বিজয়ের এই মাসে আজকের এই দিনটিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি ৭১-এর সেই লাখো লাখো শহীদের প্রতি। শ্রদ্ধা জানাচ্ছি আমার ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছিল এই দেশটাকে স্বাধীন করতে। পাশাপাশি ধিক্কার এবং ঘৃণা জানাচ্ছি তাদের যারা এই মাটিতে জন্মগ্রহণ করে পাকিস্তানি স্বৈরাচার বাহিনীর দোসর হয়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই রাজাকার আল শামস আল বদরদের প্রতি ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। যে প্রশ্নটি আপনি করেছেন যে একজন ক্যান্ডিডেট না 2জন ক্যান্ডিডেটের উপর, জি, তফসিল ঘোষণার আগে একজন তফসিল ঘোষণার আগে একজন, তফসিল ঘোষণার পরে আমাদের যুবক নেতা ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অগ্রভাগের সৈনিক যোদ্ধা হাদির উপর আক্রমণ করা হয়েছে। আমরা অবশ্যই এগুলি ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই। নির্বাচনের সাথে এগুলির যে সংশ্লিষ্টতা নেই তা বলা যাবে না। আর কিছু ঘটনা ঘটিয়ে যে নির্বাচনটাকে একেবারে বানচাল করে দিবে এটা তো জাতি একমত হবে না বা ভাববে না। নির্বাচন কমিশন আশ্বস্ত করতেছেন, সরকারও আশ্বস্ত করতেছেন যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ঐতিহাসিক একটা নির্বাচনই হবে। নির্বাচন ঐতিহাসিক বলতে যে জিনিসটা সেটা 100% লেভেল প্লেয়িং ফিল্ড, সকল দলকে সমান সুযোগ বরাদ্দ করে, সুযোগ প্রদান করে, বিনা কারচুপিতে সুন্দর দিনের ভোট রাতে না করে দিনেই করে টাইমেই করে নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করাকে শতভাগ যাতে দৃষ্টান্ত হয়ে থাকে ওইটাকেই ঐতিহাসিক বলে ওনারা মনে করেন এবং বলেছেন, আমরাও তাই মনে করি। যে জিনিসটা আপনি বলেছেন যে এই অবস্থা রেখে দেশে গিয়ে একটা ঐতিহাসিক নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা, হ্যাঁ, এটা তো মানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা না যায়, যদি এভাবে একের পর এক ঘটনা বা দুর্ঘটনা ঘটতেই থাকে, যদি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপর আরও যদি এরূপ হানার মানে আসে বা মৃত্যুর প্রচেষ্টা করা হয় বা আঘাত করা হয়, সেটা যদি গভর্নমেন্ট আগে থেকে বাংলাদেশটাকে নির্বাচনকে সামনে রেখে যদি নিরাপত্তার চাদরে না ডাকতে পারেন, তাহলে নির্বাচনটা অনুষ্ঠিত করা বা অনুষ্ঠান করা কঠিন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই একটু আসতে চাই যে বিভিন্ন সময় আমরা দেখেছি মিছিলের মাধ্যমে বা বাসে আগুন দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। সরকার এসব বিষয় দেখার পরেও কেন সতর্ক হলো না? সরকার সতর্ক হয়নি ব্যাপারটা এরকম না। আমার ধারণা যে সক্ষমতার ঘাটতি আছে, কেননা পুলিশের আপনারা দেখেছেন যে ড্রেস বদল করতে হয়েছে, অনেক পুলিশ মনোবল হারিয়েছে বলে সরকার বলেছেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য যে বৃহৎ সক্ষমতা, সেইখানে আমার ধারণা যে একটা দুর্বলতা ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের অনভিপ্রেত এবং হঠাৎ যেটাকে চোরাগোপ্তা বলে এরকম আক্রমণ প্রতিহত করতে গেলে আসলে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়াটা জরুরি ছিল। তো এখন মুশকিল যেটা হয়েছে যে প্রার্থিতা কনফার্ম হবে যখন মনোনয়নপত্র গৃহীত হবে, বাকি সময় পর্যন্ত কিন্তু সবাই ইচ্ছুক প্রার্থী। ফলে ইচ্ছুক প্রার্থীর প্রার্থিতা মনোনয়ন হবে কি না বা হবে, এই ব্যাপারগুলি যেহেতু আইনের বাধা নিষেধের মধ্যে আছে, তাই তফসিল ঘোষণার সাথে সাথে অথবা তার আগে থেকেই সকল প্রার্থীকে যদি নিরাপত্তা দেওয়া যেত তাহলে ভালো হতো এই আইনটাকে পাশ কাটিয়ে। যে যারা ইচ্ছা প্রকাশ করছেন তাদেরকে যেন তাদের সারা দিনের জন্য একটা নিরাপত্তা প্রদান করা যায়। কিন্তু এই চিন্তাটা কেন তারা করেন নাই, এটা তারাই উত্তর দিতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যায় কর্মকাণ্ডের যে একটা থ্রেট বা হুমকি আছে, এটা তো বারবার বলা হয়েছে, সরকারও বলেছেন, আমরা বলেছি, টকশোতে যারা এসেছে তারা বলেছে, অনেক মানুষ বলেছে, এবং নিরাপত্তাহীনতার যে একটা পরিবেশ আছে এটা নিয়ে তো প্রচুর আলাপ হয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে এখানে এক ধরনের আমি বলবো যে রিলাক্টেন্স আর কি, মানে ধরে নেওয়া হয়েছে যে এরকম কাজ কে করবে, কিন্তু এরকম কাজই তো করছে লোকজন করছে। এবং এইটা আমি মনে করি যে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই, কেননা
হাদি নিজেই গণতান্ত্রিক একজন ব্যক্তি এবং সে নিজে নির্বাচনে দাঁড়িয়ে গণতন্ত্রকে আনার জন্য চেষ্টা করছিল। এবং শুধু তাই না, সে তার বক্তৃতার মধ্যেও বলেছে, আমার একটা বক্তৃতা তার বেশ পছন্দ হয়েছিল, সেটাতে সে বলছে এরকম যে অন্তত একজন সেও যদি পাশ করে, বাকি 299 জন অন্তত তার সততা কিংবা তার কাজের মধ্যে দিয়ে বুঝতে পারবে যে একটা বাচ্চা ছেলে যদি পারে তাহলে ও মানে আরো বয়স্করা পারবে না, কারণ তার মধ্যে এক ধরনের দৃঢ়তা ছিল। কিন্তু এই বিষয়টি এতই মনোবেদনার কারণ হয়েছে যে আমি বিভিন্ন জায়গাতে কথা বলতে অসুবিধা বোধ করছি। কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি শুধু এতটুকুই বলবো যে এখনো সময় শেষ হয়ে যায় নাই, আরো প্রার্থীরা আছেন এবং প্রার্থীদেরও একটা দুর্বলতা আছে। কিন্তু তরুণদের মধ্যে থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের তো এটা প্রথম ভোট। একদিকে তারা প্রথম ভোট দিচ্ছেন, আবার তারা প্রার্থী হয়েছেন এই বয়সে। তারা হয়তো আজকে থেকে 10-15 বছর আগে এই বয়সী ছেলে মেয়েরা প্রার্থী হওয়ার কথা চিন্তাই করতো না, কিন্তু এখন তারা এটা করছে কারণ তারা মনে করছে যে এই প্রার্থীতার ভিতর দিয়ে তাদের পছন্দের একটা দেশ তৈরি করতে পারবে। সেক্ষেত্রে এই প্রার্থীরা তো নির্বাচনের পরিবেশ, নির্বাচনের হুমকি, নির্বাচনের গন্ডগোল এইসবের বিষয়ে তাদের তো পূর্ব কোনো অভিজ্ঞতা নাই। এমনকি তারা যে অন্য কোনো প্রার্থীর হয়ে অনেক কাজ করেছেন ব্যাপারটা তাও না। তো আমি মনে করি যে এরকম জায়গাতে আমার মনে হয় যে প্রার্থীদের প্রতিও নির্বাচন কমিশনের কিছু ইনস্ট্রাকশন, নিরাপত্তা ইনস্ট্রাকশন, এই জিনিসগুলি থাকা দরকার ছিল। অথবা ধরেন পুলিশ বা যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি প্রার্থীদেরকে একটা কমন নিরাপত্তার ইনস্ট্রাকশন ইস্যু করতেন যে ওনারা কি করতে পারবেন, কি করতে পারবেন না, কোন কোন নিরাপত্তা হুমকির দিকে ওনাদেরকে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলি জানলে ভালো হতো। যেহেতু সে স্বতন্ত্র প্রার্থী, আমার কাছে মনে হচ্ছে যে সে সবাইকে কাছে ডেকে নিয়েছে এবং সেই কাছে ডাকার বিষয়টা ছিল সরল বিশ্বাসে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে আপনি দেখেন, সেই সরল বিশ্বাস এবং ছোট একটা প্রচারণা দল তার, সেখানে সে লোকজন আনার চেষ্টা করেছে, এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল আহাদ, আপনার কাছে একটু আসতে চাই। গত 14 মাসে ফ্যাসিবাদকে চিহ্নিত করতে পারেনি সরকার, উপযুক্ত ব্যবস্থাও নিতে পারেননি। এখন যখন বলা হচ্ছে যে ঐতিহাসিক উৎসব মুখর নির্বাচন দেবেন, স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদ এটা সহজে মেনে নেয়ার কথা নয়, সে মেনে নেয়া না থেকেই কি টার্গেট কিলিং এর শিকার করা হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমেই বলতে চাই যে বিগত অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যে বিপ্লবীদের যে অ্যাটিচিউডটা, ফিদেল ক্যাস্ট্রো খুব সুন্দর করে বলেছিলেন যে আসলে যখন বিপ্লবীরা নমনীয় হয়ে যায় তখন আসলে বিপ্লবটা ধ্বংস হয়ে যায়। 5ই আগস্টের পরে যারা বিপ্লবী সরকার একটা গঠন করার কথা ছিল সেটা করতে পারে নাই, এবং যারা বিপ্লবের সুবিধাভোগী থেকে শুরু করে যারা অ্যাকচুয়ালি অপরাধী ছিল তারা চলে গিয়েছে দেশ থেকে, বাংলাদেশ থেকে। তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং আমরা দেখেছি যে কিছু গ্রেপ্তার হয়েছে, ক্যান্টনমেন্টে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটারও এখনো আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারি নাই। তাদের কতজন এখানে গ্রেপ্তার করা ছিল, তাদের কিভাবে এক্সিট হলো, ক্যান্টনমেন্টের হেফাজতে থাকা অবস্থায় কিভাবে তাদেরকে এক্সিট দেওয়া হলো, সেটারও কিন্তু আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারি নাই। এবং যারা কালচারাল ফ্যাসিস্ট আসলে আছে, তারা কিন্তু আবার নতুন করে আপনাদের মাধ্যমে কিন্তু আবার আমাদের কাছে আবার ভিজিবিলিটি প্রদর্শন করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রতিটা রাতেই টকশোতে বিভিন্ন পক্ষের লোকজন আসে, একটা বিএনপির আসে, একটা এনসিপির আসে, আর একটা কালচারাল ফ্যাসিস্ট যে কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে, এরকম লোক আসে। আসলে আপনাদেরকেও দায়ের মধ্যে আমরা আনতে চাই যে আসলে আপনারা তাদেরকে প্রমোট করেন কিনা আমাদের আসলে জানা নাই। আমরা বলতে চাই, দেখেন যে যখন দেশের এই পরিস্থিতি এমন একটা পরিস্থিতির মধ্যে, আমি একটু শেষ করি, একটা শব্দের প্রতি আমি একটু আপত্তি জানাচ্ছি। মানে আপনি যেটা বলছিলেন যে কালচারাল ফ্যাসিস্টের, মানে তাহলে কাদেরকে, মানে যে আমি বলতে চাচ্ছি যে যারা এই বিগত 16 বছরে এই যে গুণ খুম হয়েছে তাদেরকে সহযোগিতা করেছে কোনো না কোনো ভাবে, তাদের দ্বারা যারা বিরোধী মত ছিল তাদের দমন পীড়ন করে নাই, তাদের দমন পীড়ন তাদের উপরে কেন হয় নাই, তাদের প্রমোট করেছে। এখন তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করা হচ্ছে, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার প্রয়োজন আছে। এবং তাদেরকে আবার নতুন করে এসে তারা আওয়ামী বয়ান তৈরি করছে যে আগে তো ভালো ছিলাম, কোন দেশে আসলাম, এই দেশে কি রাতের ভোটকে আমরা চেয়েছিলাম, এই দেশে কি সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার ভোটটা আরেকজন নিয়ে ফেলেছে, আমি কি এই দেশে দেখবো যে আমি মসজিদে নামাজ পড়তে গেছি সেখান থেকে আমাকে আয়নাঘরে ধরে নিয়ে আমার 3 বছরের কোনো খবর নাই, আমি কি এই দেশ চেয়েছিলাম যেখানে 800 আয়নাঘর তৈরি হয়েছে, আমি কি সেই দেশ চেয়েছিলাম যেখানে 1400 বেশি শহীদ হয়েছে, আমি কি সেই দেশ চেয়েছিলাম যেখানে আমার বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারি নাই, ক্যাম্পাসে আমাদেরকে পিটিয়ে মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, আমরা কি সেই দেশ চেয়েছিলাম ইন্ডিয়ার বিরুদ্ধে, ইলিশের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে হত্যা করা হবে, আমরা কি সেই দেশ চেয়েছিলাম ফেনী নদী নিয়ে কথা বলতে গেলে আবরার ফাহাদকে হত্যা করা হবে, যখন ইন্ডিয়া সম্পর্কে ওসমান হাদি ন্যারেটিভ তৈরি করছে তাকে টার্গেটেড কিলিং করা হচ্ছে। আমি তো একজন সার্জন, আমি তার অপারেশন টিমের সদস্য, আমি তার ব্রেইনে রক্তের উপরে হাত রেখে শপথ নিয়ে বলতে চাই, আমি শপথ নিয়েছি এই বাংলাদেশে আমি তাদেরকে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আবার নতুন করে আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করতে চায়, যারা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন
করতে চাই, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এখনো সাবধান হয়ে যান। তাছাড়া আপনাদের এই 18 কোটি মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এবং আপনাদেরকে আপনাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রে বাংলাদেশের থাকার কোনো জায়গা না দিয়ে তাদের কাছে আপনাদেরকে পাঠিয়ে দিবে। আমি বলতে চাই, দেখেন ওসমান হাদিকে কিভাবে কিলিং করা হয়েছে, টার্গেটেড কিলিং। আপনি দেখবেন অ্যানাটমিক্যালি দেখবেন তার ডান পাশ দিয়ে গুলি করে এফোর উপর করে ব্রেন স্টেমের একদম পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে এবং তার সবচেয়ে যে ভাইটাল অর্গান যেখানে হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্রের সেন্টার থাকে ওই সেন্টারে তাকে হিট করেছে। মানে কি একটা টার্গেটেড কিলিং। এবং যারাই এই ইন্ডিয়া সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে উচ্চকণ্ঠ প্রদর্শন করবে তাদেরকে থেমে দেওয়া হবে। এটা একটা তরুণ সমাজের কাছে মেসেজ। এবং আজকে সিইসির নাসির উদ্দিন সাহেব বলছেন যে আসলে এটা তো বিচ্ছিন্ন একটা ঘটনা। এই আধা ঘন্টা আগে সে ব্রিফ করছে যে না এটা তো কোনো ঘটনা না, এর আগে ঘটেছে, আহসানুল্লাহ মাস্টার তাকে হত্যা করা হয়েছে, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা। এক ওসমান হাদির হত্যা তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি দেখে না, বরঞ্চ উন্নত হয়েছে। আমি এই নাসির উদ্দিনকে বলতে চাই, আপনি যদি এখনো জনগণের পালস না বুঝেন তাহলে এই জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার ইসিকে প্রত্যাখ্যান করবে। এইটা কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা না। এই বাংলাদেশে যদি ওসমান হাদির হত্যাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলা হয় এবং যে প্রতিষ্ঠান এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবে, এই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এবং আমি বলতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং নতুন একটা বাংলাদেশের জন্য যারা ফাইট করছে এবং জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যর্থ প্রশাসন। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা দেখেছি 2টা বাজে গুলি করা হয়েছে এবং মধ্যরাতে বর্ডার সিল করা হচ্ছে। ঢাকাকে আমরা সিল করতে পারি নাই। 2টা বাজে গুলি হওয়ার পরেই তো আধা ঘন্টার মধ্যে ঢাকা সিল করা দরকার। বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলো আছে সেগুলোতে সিল করে দেওয়া দরকার ছিল, বর্ডারকে সিল করে দেওয়া দরকার ছিল। বর্ডার সিল হচ্ছে কখন? মধ্যরাতে, যখন এই সন্ত্রাসীরা আইডেন্টিফাই হয়েছে। আপনারা দেখেছেন তারা ইন্ডিয়ার মধ্যে গিয়ে সেলফি তুলে দিচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে শস্যের মধ্যে মনে হয় ভূত আছে। আপনারা কি দেখেছেন যে এই যে পুলিশের মধ্যে আমরা শুধু তার শুধু ইউনিফর্ম চেঞ্জ করেছি, কিন্তু কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই। পুলিশের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হয় নাই। নতুন করে কোনো পুলিশ রিক্রুটমেন্ট হয় নাই। আমি আমার নির্বাচনী আসন দিনাজপুর 5, সেখানে 1 মাস আগে একটা হত্যাকাণ্ড ঘটেছে। একটা রাজনৈতিক দলের লোক একটা মানুষকে দিনে দুপুরে রাস্তার পাশে খেতে খামারের মধ্যে মেরে ফেলে দিয়েছে। আমি একটু শেষ করি। খেতে খামারে মেরে ফেলে দিয়েছে, তাকে তার পরিবার মামলা নেওয়ার জন্য থানায় গিয়েছে। আমার ওসি মামলা নেয় নাই, তারা আমাদের কাছে হেল্প চাইতে এসেছে। আমরা যখন থানায় কথা বলেছি তখন তারা বলে আপনাকে কেন জবাবদিহিতা করব, মামলা হবে কিনা এটা আমরা জানি। আমরা এসপির সাথে কথা বলেছি, এসপি মহোদয় বলে আপনি কে। আমি শেষ করি। তাহলে যে পুলিশ এই 5 আগস্টের আগে আপনারা দেখেছেন যেভাবে একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, সেই পুলিশের পরিবর্তন হয় নাই, তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি যে তারা একটা রাজনৈতিক দলকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছিল, এখন তারা আবার মনে করেছে যে আর একটা রাজনৈতিক দল যারা কিনা ক্ষমতার দ্বার প্রান্তে, তাদের আবার চামচামি করে, তাদের আবার চাটুকারি করে আবার তারা চেয়ারে বসে থাকবে, পোস্টিং প্রমোশন ভালো জায়গায় নিবে এবং পোস্টিং প্রমোশন নেওয়ার মাধ্যমে তাদের আবার এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু বাংলাদেশের জনমানুষের কোনো আকাঙ্ক্ষা পূরণ হয় নাই এবং এটার দায় অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, এই ইন্টারিমকে নিতে হবে। এবং পুলিশ প্রশাসনের যে কোনো পরিবর্তন হয় নাই, পুলিশের মধ্যে কোনো ধরনের সংস্কার হয় নাই, এই প্রশাসন দিয়ে কিভাবে সিইসি যেখানে বলতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা, কিভাবে একটা নির্বাচন সুষ্ঠু হবে? ধন্যবাদ আপনাকে। আসনের স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে 300 আসনে কিভাবে স্বতন্ত্র প্রার্থীকে তারা? ধন্যবাদ আপনাকে। বকুল ভাই একটু আসতে চাই, যে আহাদ ভাই যেটা বলছিলেন যে আপনার কাছেও কি এগুলো শুধু বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে নাকি নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য এসব ঘটনা? আমি এক পেশে কথা বলবো না। আমি আমাদের বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রা এবং নতুনভাবে ৭১-এর চেতনাকে অন্তরে ধারণ করে ২৪-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সেন্টিমেন্টটাকে অন্তরে ধারণ করে দুইটার একটা সুন্দর সংমিশ্রণ করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে তার বিরুদ্ধ শক্তিগুলিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেখানে আমি অনেকের মতো শুধু ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলবো না, আমার কথা থাকবে দুইটা শক্তির বিরুদ্ধে, যারা এখনো পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, যারা এখনো বলে, আজকের পত্রিকায় দেখলাম যে 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যা পাকিস্তানিরা করেনি, অবান্তর। আমার মরতে ইচ্ছা করে যে এখনো বাংলাদেশে এর বিরুদ্ধে প্রতিবাদ উঠেনি যুব সমাজের কাছ থেকে, যাদের জন্য আমরা ৭১ সনে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিলাম। আজকে স্বাধীনতার লাল সবুজ পতাকাকে বুকে ধারণ করে বিশ্বের দরবারে দাবড়িয়ে বেড়াচ্ছি। আজকে আমাদের ছেলেরা প্রধান সেনাপতি হচ্ছেন, আমাদের ছেলেরা পুলিশের মহাপরিদর্শক হচ্ছেন, আমাদের সন্তানেরা সচিব হচ্ছেন, আমাদের সন্তানেরা প্রধান বিচারপতি হচ্ছেন, বিভিন্ন বড় বড় পদে যাচ্ছেন, যেটা পাকিস্তান আমলের স্বপ্ন কেউ দেখতে পারতো না, গুটি কয়েক ছাড়া। আজকে যাদের জন্য আমরা করলাম, আমরা শহীদ হলাম,
আমাদের মা বোনরা তাদের ইজ্জত হারালো, আজকেও আবার সেই পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিচ্ছে, আজকেও বলতেছে 14ই ডিসেম্বর আমার শিক্ষক, আমি মহসিন হলের ছাত্র, মেধাবী ছাত্র ছিলাম বিদায় অর্থনীতি বিভাগে, গিয়াসউদ্দিন স্যার ইসলামিক হিস্ট্রির আমার টিচার ছিলেন, আমার সাবসিডিয়ারি ছিল মহসিন হলে। আমরা যখন স্বাধীনতার পরে হলে উঠলাম, গার্ড পেয়ান্তা যারা ছিল জানলাম স্যারদের কারা হত্যা করেছে। বললো স্যার ওই যে শিবিরের ছেলে ছিল হলে, নামটা আমি বললাম না, ওরা ধরে নিয়ে গিয়েছিল। তো আজকে সেই দলটির ধারক বাহকরা বলে যেটা পাকিস্তানিরা করে না, ভারত করেছে। ভারত করবে, কিন্তু 14ই ডিসেম্বরে তো ভারত ঢুকে নেই ইয়াতে। আমরা তো মুক্তিযোদ্ধা, চতুর্দিকে সারাউন্ডিংয়ে আমরা পাহারা ছিলাম ড্যামরার ওই পারে। ভারত তো পরে আসছে, পরে আমরা একসাথে ঢুকলাম। ভারত ঢুকে মারবে কেন এখানে? পাকিস্তানের রাজাকার আল শামস আল বদররা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। কিন্তু আজকে যারা সাফাই গাওয়ার সাহস পায় তারা এবং ফেসিজম এক সুতায় বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার জন্য চেষ্টা করতেছে। কাজেই যেটা প্রধান নির্বাচন কমিশনার বললেন, আমি জানি না উনি মুখ ফসকে বলেছেন কিনা, ওনার যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বলা ওনার উচিত হয়নি বলে আমি মনে করি, সমীচীন হয়নি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটার পিছনে বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার জন্য যে কোনো একটা গোষ্ঠী বা একের অধিক গোষ্ঠীর সমন্বয় করে তারা নির্বাচনকে বানচাল করার জন্য একটা প্রচেষ্টা, পরিকল্পিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজেই এই যে আগেই বলেছিলাম ঐতিহাসিক নির্বাচন যদি করতে হয় তাহলে গভর্নমেন্টকে সারা দেশ থেকে নিরাপত্তার চাদরে ডাকতে হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, কালকে আমি একটা টক শোতে বলেছি যে এই মুহূর্তে গুলিটা হলো সাদির উপরে, হাদির উপরে গুলিটা হলো, সেই মুহূর্ত থেকে তো 15 মিনিটের মধ্যে বর্ডার সিল করে দিতে পারতো সাথে সাথে। এখন তার যুগ না যে ওই কোডি টেলিফোন ঢুকা লাইন পাওয়া যাবে না, ওই যুগ তো না, ইটস এ ডিজিটাল যুগ। এখন প্রত্যেকটা বর্ডার সিজ করে দেওয়া যেত, তাহলে তো খুনির আমি জানি না, তা পত্রিকার ভাষ্যে বুঝলাম পালিয়ে গেছে, তাহলে তো পালিয়ে যেতে পারতো। সেখানে ল্যাপসেসটা কার? হোয়াই দ্যাট ল্যাপসেস অকার্ড? কারা রেসপন্সিবল? দে শুড বি ট্রায়ালড, দে শুড বি টেকেন আন্ডার দ্য লিগ্যাল কাস্টডি। কেন এটা করা হলো? তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। 2 নম্বর হলো, শুধু একটা পক্ষকে দোষে ও আরেকটা পক্ষকে সুযোগ করে দেওয়াটাও সঠিক হবে না আমাদের, যে শুধু ফেসিস্টরা করছে বা আরেকটা গ্রুপ করেছে স্বাধীনতা বিরোধীরা, এটা বলবো না। আমি বলবো দুইটা গ্রুপই যারা এই দেশে গণতান্ত্রিক শান্তি চাচ্ছে না, এই দেশে গণতান্ত্রিক অভিযানটাকে অব্যাহত গতিতে সামনে এগিয়ে যাক, এরা কেউ চাচ্ছে না। একটা হারানোর ব্যথা আর একটা গড়ানোর ব্যথা, এই দুই ব্যথার ভিতরে কারা নিহিত আছে, এটার ভিতরে কারা এই কাজ করতে পারে তাদেরকে বের করতে হবে। এটা খুব ইজি ম্যাটার। যারা হাদিকে গুলি করেছে সেই ছেলের পরিচয় পেয়েছে, তার মানে তার পূর্ব রাজনৈতিক পরিচয় পেয়েছে, ওইটাকে লক্ষ্য করে যদি টোটাল নিউট্রাল একটা